তো অদ্ভুত কোম্পানিকে নিয়ে কথা বলেছি। এই কোম্পানিগুলো এক এক সময় আমাদেরকে বিরাট বড় রিটার্নের একটা জায়গা দেখিয়েছে, যে 3000% বেশি রিটার্ন দিয়ে যেটা কোম্পানি, সেই কোম্পানিতে এআই থ্রেটের ফলে বেশ কিছু মানে হতাশার জায়গা তৈরি করেছে। মনে হয়েছে এই মুহূর্তে কোম্পানিটা বোধহয় শেষ হতে চলেছে, বা এমন একটা অবস্থা যে কোম্পানি কি হবে কিছু জানি না। আবার একটা জিনিস দেখা গেছে যে কোম্পানিটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কি হবে ফিউচার, আলটিমেট কোথায় গিয়ে একটা জায়গা তৈরি করবে, এইগুলো একটা পয়েন্ট তৈরি করছে। তো কোনটা ঠিক, কিভাবে কি সিচুয়েশন দাঁড়ানো যায়। আরেকটা কোম্পানি তো প্রথম থেকে শেষ 5 বছরে নেগেটিভ হয়ে গেছে 50%-এর কাছে, মানে কিছু নেই, অথচ ম্যানেজমেন্ট খুব পজিটিভ কিছু দেখাচ্ছে। সো সেইগুলো নিয়ে একটু আলোচনা রয়েছে সে বলার, কিন্তু সব কিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারপাস। দুটো কোম্পানির কথা বলছি। দুটো কোম্পানি কিন্তু যাকে বলা যেতে পারে বিরাট বড় ভবিষ্যৎ দেখিয়েছিল। একটা সময় ছিল যে কোম্পানিগুলো দুটো একেবারে মনে হয়েছিল যে বিরাট কিছু করতে চলেছে, মাল্টি ব্যাগার রিটার্ন দিতে চলেছে। কিন্তু দেখা গেছে কি সত্যি সত্যি একটা কোম্পানির মধ্যে সত্যি 3000% রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম রিটার্ন, কিন্তু একটা কোম্পানি দেখতে পাচ্ছি প্রায় 20% মতো পড়ে গেছে এক বছর। আরেকটা কোম্পানি তো পুরো শেষ অলমোস্ট। মানে এখন মনে হচ্ছে যেন এটা যেন ট্র্যাপ, এটা যেন মনে হয়েছে যত যত ইনভেস্টার ছিল ইনভেস্ট করেছে তাদের কাছে এটা যেন একটা খুব দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। আমি যে প্রথম কোম্পানিটার কথা বলতে চলেছি, যে কোম্পানিটাকে নিয়ে সকলেরই একটা বিরাট বড় ধাক্কা রয়ে গেছে, যে কোম্পানির সম্পর্কে একটু বলা রয়েছে, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে অনেকে মানে যেখানে যেখানে যতজন আছে, যে হ্যাপিয়েস্ট মানে হ্যাপিয়েস্টটা দ্য স্যাডেস্ট অবস্থা করে দিয়েছে আমাদেরকে। এবং যেটা মনে হয়েছে যে কোম্পানিতে কেন ইনভেস্ট করলাম। এখানে ইনভেস্ট করার মূল্যে সবচেয়ে বড় ছিল অশোক সুতা। অশোক সুতাকে, অশোক সুতা হচ্ছে যিনি এখানে কোম্পানির এমডি রয়েছেন এবং যাকে বলা হয় মেন্টার হিসেবে কাজ করেছেন। কিন্তু সেটা এর বলে নয়, এর আগে ইনি বহু বছর ধরে এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটা, তার আগে এলটিআই ছিল যেটা, সেই সময় থেকে কিন্তু কোম্পানিটাকে প্রতিষ্ঠাতে করেছিল এবং সাকসেসফুলি এই বিশ্বের মানে সর্বোচ্চ মানে মানে বিশ্বের দরবারে মানে প্রতিষ্ঠা করেছিল কোম্পানিটাকে একটা দারুণভাবে, ছোট্ট একটা কোম্পানি থেকে। তো যখন হ্যাপিয়েস্ট মাইন্ডে ইনি নিজে প্রতিষ্ঠা করলেন তখন সবাই এরকমই এক্সপেক্ট করেছিল। ফলে যখনই এটা এনলিস্টেড হলো, যাকে বলে আইপিওতে লিস্ট হলো, সেই সময় থেকে সকলের এক্সপেকটেশন ছিল হ্যাপিয়েস্ট মাইন্ড দুর্দান্ত করে, এবং হলো তাই। শুরুটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং কিছুদিনের মধ্যে সত্যি দেখা গেছিলো একটা দুর্দান্ত জাম্প করে ফেলেছে কোম্পানিটা। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা, তারপর থেকে পতন শুরু হলো। পতন মানে যেমন তেমন পড়া না, সেই পড়ার লেভেলটা হচ্ছে 50% 60% পড়ে গেছে। যে ইনভেস্ট করেছে 1 লক্ষ টাকা, আস্তে মাত্র 50,000 টাকা চলে এসেছে। যে 10,000 টাকা 5,000 টাকা চলে এসেছে। পুরো কোটা ইনভেস্টাররা পুরো প্যানিকড। তারা বলছে এই মুহূর্তে যে কেন ইনভেস্ট করলাম, এবং ইনভেস্ট করা অ্যামাউন্টটা না তুলতে পারছে না ফেলতে পারছে, একেবারে মাথা খারাপ হওয়ার জোগাড়। সব মানে শুধু একটাই প্রশ্ন করছে, এবারে কী করবো স্যার, কী মানে এই যে ফাঁদে পড়ে গেছি, এখান থেকে তো উদ্ধার নেই। বুঝতে পারছি কোম্পানিটা টোটালি ফ্রড কোম্পানি, না হলে এত খারাপ হাল হয় না। সবাই বিক্রি করছে, সবাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই কোম্পানির ডিটেলসটা একটু বুঝে নেব। প্রথম হচ্ছে বিজনেসটা কী কাজ করে, তারপরে কিছু আশাজনক ঘটনা শোনাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তারপরে কিছু নিরাশার খবর শোনাবো। মানে আমি প্রথম বলবো এদেরকে ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, এদের বিজনেসটাকে নিয়ে একটু কথা বলবো, বিজনেসে কী কীভাবে এগোচ্ছে। 2 নম্বর ম্যানেজমেন্টের কথা কিছু বলবো, ম্যানেজমেন্ট বেশ কিছু পজিটিভ খবর আমাদেরকে শোনাচ্ছে। তারপরে কিছু আমি যাকে বলবো ডিসঅ্যাপয়েন্টেড সিচুয়েশান তৈরি হচ্ছে, ডিজার্টেন্ট করে দিচ্ছে আমাদেরকে, মানে হতাশাজনক কিছু ঘটনা আমি শোনাতে চলেছি, হতাশাজনক যেগুলো কিনা খুব খারাপ অবস্থা। আর শেষে কিছুটা আশা রয়েছে, আশাটুকু কতটা রয়েছে সেটাও একটুখানি কিন্তু আলোচনা করে দেবো। তাহলে এইটা একটা প্রথম কোম্পানি। আর দ্বিতীয় কোম্পানি তারপরে আসছে, আগে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে, ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করছে, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এইগুলোর উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানি এডু টেকনোলজির উপর কাজ করছে, এবং লাস্ট হচ্ছে যাকে আমি বলবো হসপিটাল ম্যানেজমেন্ট বা এই রিলেটেড ব্যাপারগুলোর উপর কাজ করছে। 5টা কাজে মোটামুটি এদের সিদ্ধ। যে মানে 79% যে রেভিনিউটা আসছে সেটা হচ্ছে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের উপরে। মানে টোটালি যে কাজকর্মগুলো রয়েছে, যেরকম লিগ্যাসি সিস্টেম থেকে প্রেজেন্ট সিস্টেমে নিয়ে আসা, তার সঙ্গে সার্ভিসগুলো দেওয়া, কোনো প্রোডাক্ট অ্যাজ এ সার্ভিস তার উপরে কাজ করা, এইগুলোর ওপরে মানে ব্যাঙ্কিং, ফাইন্যান্স, রুটেক, হেলথ কেয়ার এগুলোর ওপরে কিন্তু কাজ করছে। জেনারেটিভ এআইয়ের ওপরে কিছুটা কাজ করছে, আর ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যারের ওপরে কিন্তু কাজ করছে। ঠিক আছে, কোম্পানিটার মোটামুটি এই ফান্ডামেন্টাল যদি বলি 5,000 কোটি কোম্পানি, যেটা কিন্তু মিড ক্যাপ ছিল সেখান থেকে পড়তে চলে এসছে। আর পড়ার পরিমাণ যদি বলি সেও ভয়ঙ্কর অবস্থা। মানে 5 বছরের মধ্যে যদি দেখো রিটার্ন -53% হয়ে গেছে।
বোঝা গেছে? প্রথম দিন থেকে আজ পর্যন্ত সেটাও নেগেটিভ দেখছি, মানে শুধু নেগেটিভ, মানে ফার্স্ট টু লাস্ট কিচ্ছু আসা নেই, এরকম হচ্ছে ব্যবস্থা মনে হচ্ছে। এবার তো বিজনেস আমি বুঝে গেলাম, 5,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটার পি রয়েছে কত? পি রয়েছে এই মুহূর্তে 28.2, আর ইন্ডাস্ট্রিজ 27-26 মতো কাছাকাছি রয়ে গেছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল 15 আর রিটার্ন অন ইকুইটি মোটামুটি 12 কাছে রয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিজনেসটা নিয়ে যখন বললাম প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, তখন একটা কথা বলা দরকার রয়েছে, সেটা হচ্ছে জেনারেটিভ এআইয়ের ওপরে কিছু কাজ রয়েছে, জেন এআই। এবার জেনারেটিভ এআই রিলেটেড কাজকর্মগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটা নিয়ে কিন্তু বিজনেসের ম্যানেজমেন্টের কিছু পজিটিভ খবর এবার আমি সেখানে বলবো। বেশ ভালো কথা। আচ্ছা, ডেট টু ইকুইটি রেশিও যেটা বলতে বলতে মাঝখানে থেমে গেলাম, 0.78, ঋণের পরিমাণ ঠিকঠাক জায়গায় রয়েছে, খুব একটা ভয়ের ব্যাপার নয়। ম্যানেজমেন্ট তরফ থেকে 5টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছে। এখানে দুজন রয়েছেন, যিনি আমি প্রথমে অশোক সুতার নাম বলেছি, উনি বলছেন এআই ফার্স্ট বলে এদের একটা মডিউল আছে, এআই ফার্স্ট। এখানে জেনারেটিভ এআইয়ের উপরে এরা বেশ কিছু কাজ করেছে এবং ক্লায়েন্ট যারা তারা খুব সাকসেসফুল এবং তারা মনে করছে এই কাজটা করার জন্য তাদের কাজগুলো খুব সুন্দর হয়েছে এবং আলটিমেট আউটপুট খুব ভালো হয়েছে, মানে মোটমাট দেয়া হ্যাপি হয়ে গেল। এবারে আসছি সেকেন্ড যে ভদ্রলোকের কথা বলবো, উনি হচ্ছে জোসেফ স্যার। উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলছেন। ওনারা যেটা বলছেন, জোসেফজি, উনি বলছেন যে আমরা এআইয়ের উপরে রোবাস্ট কিছু অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন করেছি, এক্সপেক্ট করছি খুব ভালো। আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে প্রেস রিলিজে ওনারা 10ই মার্চ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে। ওরা বলেছে যে একটা স্ট্রং গ্রোথ ট্র্যাজেক্টরি আমরা ইমপ্লিমেন্টেশন করেছি, অর্থাৎ আমরা একটা গ্রোথ লেভেলটাকে একটা পজিটিভ ওয়েতে বলছি এবং 10% যে গ্রোথ লেভেলটা ছিল তার সঙ্গে 2.5% অ্যাড করে এই মুহূর্তে 12.5% গ্রোথ ট্র্যাজেক্টরিতে আমরা এগোচ্ছি। এটা কিছুটা পজিটিভ একটা ব্যাপার শোনাচ্ছে, খুব ভালো কথা, এবং এইগুলো সব পজিটিভ সাইন। এবং আরেকটা কথা বলছে যে এক্সপেকটেশন ভালো জায়গা রয়েছে, এগুলো হলো। এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, হতাশার জায়গা হচ্ছে রিটার্ন কিচ্ছু দিচ্ছে না, প্রফিটেবিলিটি কমে গেছে। 1 নম্বর হচ্ছে এর মধ্যে প্রফিটেবিলিটি ডাউন হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে গ্রোথ রেটটা ডাউন হয়ে গেছে, 3 নম্বর হচ্ছে ডিমান্ড যেগুলো ছিল ওদের সেগুলো পড়ে গেছে, 4 নম্বর ইউএস থেকে যে স্লো ডাউন হওয়ার ফলে আইটি টোটাল ফলে যে সমস্ত প্রজেক্টগুলো ওদের চলছিল এডুটেক রিলেটেড, তারপরে হেলথ কেয়ার রিলেটেড, সেগুলো পুরো অলমোস্ট স্টপ হয়ে গেছে। তারা বলছে ডিলে করে দিয়েছে, তারা যে পেমেন্টগুলো ডিলে করে দিচ্ছে, এইগুলো কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট পড়বে ফিউচারে। এবং যখন ইনভেস্টাররা দেখবে যে প্রফিটেবিলিটি নেক্সট কোয়ার্টারও তেমন হলো না, হচ্ছে ম্যানেজমেন্ট এত ভালো বলছে, তখন অটোমেটিক্যালি সেলিং শুরু হয়ে যাবে। এবং ডিআইআই সেলিং যদি শুরু হয়ে যায় তাহলে জানবে সেটা কিন্তু খুব মারাত্মক জায়গায় দাঁড় করাবে। তাহলে এই হলো ব্যাপার। এবং শেষ আশার বাণীটা শুনিয়ে এর থেকে শেষ হচ্ছি, পরের জায়গায় ঢুকছি। আশার ঘটনা এটা যে আশাটাকে ম্যানেজমেন্ট বলছে, ম্যানেজমেন্ট খুব বিরাট কিছু প্রত্যাশা করছে না, কিন্তু 1 নাম্বার ম্যানেজমেন্ট বলছে 12.5% গ্রোথ রেট আপনি এক্সপেক্ট করতে পারেন। ম্যানেজমেন্ট থেকে সেকেন্ড ওয়ান বলেছে এআই ফার্স্ট, মানে জেনারেটিভ এআইয়ের উপর আমরা অনেক দূর এগিয়েছি এবং ইমপ্লিমেন্টেশনে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদেরকে যে যারা ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট কনসেন্ট্রেটেড ক্লায়েন্ট রয়েছে, অল্প বিস্তর কিছু ক্লায়েন্ট, তারা হ্যাপিলি ওটাকে ইমপ্লিমেন্ট করার কাজ চলছে। 2-3জন ক্লায়েন্টকে অলরেডি তারা কিন্তু ট্র্যাক করেছে, তারা ব্যাপারটাকে বলেছে খুব পজিটিভ মনে করেছে এবং সেই মতো কিন্তু বলছে যে ফিউচারে এটা আমাদেরকে অনেক ভালো সুবিধা দিতে পারে। তাহলে এই আশাটুকু আমি এখন দেখাতে পারছি। তাহলে এটা হলো শেষ। এবার আমি দ্বিতীয় কোম্পানির ক্ষেত্রে যাব। এই কোম্পানিটা কিন্তু এত খারাপ হাল নয়, প্রায় 3000% রিটার্ন দিয়েছে আমাদেরকে। কিন্তু প্রশ্ন আসছে 3000% তো বাবু দিয়েছো, কিন্তু আসল গল্পটা কোথায়? মানে আমি তো মানে অতীতের 3000-5000 ধুয়ে জল খাবো না। আমি বিগত 5 বছরে আমি কোনো রিটার্ন পাচ্ছি না। সত্যি কথা বলতে, যা রিটার্ন যদি ইনভেস্ট করে যদি রিটার্ন না আসে, একজন ইনভেস্টার আমাকে, যা ক্লায়েন্ট যারা আমাকে প্রশ্ন করছে, মেম্বার যারা প্রশ্ন করছে, রীতিমতো মেল করছে, করছে যে স্যার আমি যে কোম্পানিটা ইনভেস্ট করেছি সেই কোম্পানিতে আমার যদি রিটার্ন না আসে তাহলে পর তো আমার কোনো লাভ নেই, তাহলে আমি ব্যাংকে রেখে দিলে ভালো হতো। কিন্তু কোম্পানিটা কী নাম নিয়ে কথা বলতে চলেছি, কোম্পানিটা এটাও অনেক ক্লায়েন্টের কথা রিকোয়েস্ট রয়েছে। কোম্পানির নাম হচ্ছে বিড়লা সফট। বিড়লা সফট কিন্তু আইটি রিলেটেড কাজ করে, কিন্তু ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি বলতে চলেছি এখন, সেটা কিন্তু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এআই কিন্তু বেশ কিছু আইটিকে পুরো গিলে ফেলবে। এবং আইটি কাদেরকে গিলে ফেলবে, আগে আমি রিসার্চ লেভেলে কথাবার্তা বলেছি, এখন আর সেখানে বলার জায়গা নেই, কারণ এটা সেই ব্যাপারে নয়। সেটা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা শুধু জানেন যে আমি কীভাবে এগোচ্ছি জায়গাগুলোতে। এখন শুধু বলার, কিছু কোম্পানি টিকে যাবে, কিছু কোম্পানি পুরো মুছে ফেলবে, মানে গিলে ফেলবে এআই, কিছু থাকবে না।
আর সন্দেহজনক জায়গা যেটা তৈরি করছে তাদের মধ্যে কিন্তু এই কোম্পানিটা পড়ছে বিড়লা সফট। আমি কিন্তু বারবার এটা বলছি, আমি কোনো রকমভাবে বাই সেল রেকমেন্ডেশন নয়, কোনো রকম কিচ্ছু বলছি না যে এটা খুব এখন সাংঘাতিক অবস্থা, না হ্যাঁ না কিচ্ছু না। আমি শুধু এইটাই বলছি এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু রিস্ক রয়েছে এবং সেই রিস্কের পরিমাণটা খুব। সেকেন্ড কথাটা বলতে চলি, সেকেন্ড কোম্পানির কথা, সেটা কিন্তু হচ্ছে বিড়লা সফট। তাহলে আমি আজকে বোঝাবো যেটা, সেটা হচ্ছে বিড়লা সফটের ব্যবসাটা কীভাবে এগোচ্ছে, তারা মার্কেটে কী করে নিজেদের প্রতিষ্ঠা করছে, এআইকে কেন মনে হচ্ছে এআই এদের গিলে ফেলতে পারে, অর্থাৎ এআইয়ের একটা ফিয়ার কিন্তু এদের জন্য অপেক্ষা করে রয়েছে, যেটা কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডের ক্ষেত্রে নেই। হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু নিজেরাই এআইয়ের উপর কাজ করছে। সুতরাং আমি কীভাবে বলবো এটা, আমি এই কোম্পানিতে আসার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, আমার আগের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও বানানো ছিল, গল্পের আকারে কিন্তু বোঝানোর চেষ্টা করি আমি। যদি মনে হয় এর আগের ভিডিওটা দেখতে পারো, সেখানে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম শেয়ার মার্কেটে কিভাবে কাজ হয়, শেয়ার মার্কেটে কীরকমভাবে ট্র্যাপ ফেলে দেয় মানুষকে, এবং যার ফলে অসৎ অপারেটর, অসৎ কোম্পানিগুলো কীভাবে সাধারণ মানুষকে ক্ষতি করে দেয়। আমি যে কথাটা বলছি এবারে এখানে এই কোম্পানিটার ক্ষেত্রে আমি প্রথমে বলবো রিটার্ন কী পেয়েছি। বাংলা কথাটা, আমি ইনভেস্ট করছি, তার বদলে আমি বিনিয়োগ করে আমি কী পাচ্ছি। আমি যদি দেখে নিই বিগত 1 বছরে আমি কি পেয়েছি, -20%। কেউ যদি 1 বছর আগে ইনভেস্ট করতো তার 20% তার চলে, তো 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আজ 80% দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যদি আমি বলি 5 বছরে কী করছে, 5 বছর তো ডবল করা উচিত ছিল, তো 5 বছরে কী করছে, -4% অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ 5 বছর ধরে কেউ যদি ইনভেস্ট করতো তার ক্ষেত্রেও এটা দেখতে পাচ্ছি আমাদেরকে এভাবে নিরাশ করে দিচ্ছে। কিন্তু যদি ম্যাক্সিমাম যদি দেখি সেক্ষেত্রে 3000%-এর বেশি, এক্স্যাক্ট ফিগার হচ্ছে 3500% মতো মোটামুটি আমাদেরকে রিটার্ন দিয়েছে। কিন্তু আমি এটা দেখব না, আমার এটা দেখার দরকার নেই। এটা দেখে হয়তো মাল্টিপ্যাকার বোঝা যাচ্ছে, কিন্তু 5 বছরে আমার যদি কিছু না দেয়, আমি এর বেশি লং টার্মে যাবোই না। আমি এখানে দাঁড়িয়ে যাব যে তাহলে কেন বা কী হয়েছে ব্যাপারটা। তাহলে প্রথম আমি এই কোম্পানির ক্ষেত্রে কী কী জিনিস শিখতে চলেছি, 1 নাম্বার বোঝাতে চলেছি, সেটা হচ্ছে এর ব্যবসাটাকে বোঝাবো। তারপরে ফান্ডামেন্টাল ছোট করে যাব, এরপরে যাব এর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, যে এর ভয়টা কোথায় কোথায় আছে, এটা কিন্তু ক্লিয়ার করা দরকার, খুব জানাটা জরুরি সকলের জন্য। যে কোম্পানি যারা ইনভেস্ট করে আছে তাদের জন্য খুব সিনসিয়ারলি বলছি। যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু খুব মন দিয়ে শোনার চেষ্টা করো আমি কি বলছি। আমি যে কথাটা বলতে চলেছি, প্রথম ঘটনা, এই যে কোম্পানিটার কথা বলছি, এই কোম্পানি এই মুহূর্তে সবথেকে বড় কাজকর্ম এদের যে রয়েছে সেটা হচ্ছে কিন্তু ডাইরেক্টলি সফটওয়্যার তৈরি করছে না কোম্পানিটা, মানে প্রোডাক্ট বানাচ্ছে না। কোম্পানিটা মাইক্রোসফট কোম্পানি, ওরাকেল, AWS মানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারপরে হচ্ছে SAP মানে SAP যাকে বলি, ERP প্রোগ্রাম, এগুলো সমস্ত মেনটেনেন্সের কাজকর্মগুলো করে, সাপোর্টের কাজগুলো এই কোম্পানিটা কাজ করে। খুব ভালো কথা। ম্যানুফ্যাকচারিং লেভেলের কিছু, ব্যাংকিং কিছু, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিছু, হেলথ কেয়ার কিছু, এইগুলোর ওপরে কিন্তু এদের কাজকর্ম রয়েছে। অর্থাৎ এর ওপরে বেসিক্যালি এদের যে বিজনেসটা আমি বলতে পারি, বিজনেসটা মোটামুটি এদের যে কাজ করছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সার্ভিস, যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এদের কিন্তু কাজ হয়। ERP ইমপ্লিমেন্টেশন, যেগুলো কোম্পানি ম্যানেজমেন্টে কিছু তৈরি করছে তার উপরে ERP তৈরি করা, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কিছু রয়েছে, ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিসগুলো রয়েছে, তার উপরে কিছু কাজকর্ম এরা করে দিচ্ছে, হেলথ কেয়ারের উপরে কিছু কাজকর্ম করে দিচ্ছে, এবং আরেকটা ব্যাপারে কাজ করছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে কিছু কাজকর্মগুলো করছে। এইগুলো হচ্ছে এদের বিজনেস, মানে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল। এবারে এই ধরনের, এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। AI এলে প্রথম মারা যাচ্ছে এরা। কেন মারা যাচ্ছে তার কারণটা হচ্ছে, AI কিন্তু যেরকম মনে করো কোনো ERP সিস্টেমে কি হয়, ছোট করে যদি বোঝানোর চেষ্টা করি, একটা হচ্ছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সার্ভিস, রিলেটেড কাজকর্মগুলো হচ্ছে, এখানে কিছু প্রসেসিং হচ্ছে, এখানে কিছু আউটপুট বেরোচ্ছে, এই আউটপুট কিছু আসছে, কিছু ইনপুট প্রসেস আমরা দিচ্ছি, এবং ওয়ার্কিং প্রোগ্রেস কিছু দেখাচ্ছে WIP, এখানে হচ্ছে ফিনিশ গুডস কিছু আসছে, এবারে নিউ স্টকসের কিছু রিলেটেড প্রোডাক্টগুলো আসছে। অর্থাৎ এই লুপ চলছে এর মাঝখানে। এই লুপের কাজ হচ্ছে রিপিটেটিভ কাজ, কিছু র মেটেরিয়াল কেনা, সেগুলো প্রসেস করা, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, সেল করা, সেল লজিস্টিক্স, এই যে সিস্টেমটা পুরো একটা লুপ হোল চলছে। এই লুপগুলো কিন্তু টোটালি কিন্তু AI নিজেই করতে পারে, এর জন্য কোনো মানুষের দরকার পড়বে না। ফলে সবচেয়ে বড় ব্যাপার এই AIতে, আমি এর পরে যখন যাব তখন ব্যাপারটা আর ডিটেলসে বোঝাবো যে কেন থ্রেট মানে ভয়টা মারাত্মক জায়গা তৈরি করছে। এখন শুধু এইটুকু জানা দরকার, এদের রিস্কটা কিন্তু অন্যরকম রিস্ক রয়েছে, এটা হয়ে গেল।
এবার আমি যাবো ফান্ডামেন্টাল, ছোট করে বলবো। কোম্পানিটা মোটামুটি এই মুহূর্তে কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, কোম্পানি প্রচুর রিস্কি সিচুয়েশন তৈরি করছে, কিন্তু প্রফিটেবিলিটি ভালো রয়েছে, কোম্পানি গ্রোথ খারাপ নেই, ম্যানেজমেন্ট থেকে বেশ পজিটিভ রয়েছে, এগুলো ভালো ভালো কথা বলছি। আচ্ছা, ম্যানেজমেন্ট থেকে যে পয়েন্টগুলোকে বলছে সেটা আমি এবার একটু বলবো। ম্যানেজমেন্ট বলছে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা কাজ করতে চলেছি, আমাদের যে জায়গাগুলোতে গ্রোথটা ভবিষ্যতে বাড়বে এবং এক্সপেকটেশন বিরাট কিছু আমরা করছি না, বিরাট বড় কিছু হবে না, কিন্তু ভালোভাবে কাজ করছি। ওরা বলছে অর্ডার বুক নিয়ে কিন্তু বেশ কিছু পজিটিভ খবর আমি শোনাচ্ছি। অর্ডার বুক যেটা রয়েছে ওদের এক্স্যাক্ট ফিগার আমি যদি বলি, অর্ডার বুক যেকে আমরা বলবো TCV, টোটাল কন্ট্রাক্ট ভ্যালুকে আমরা বলি TCV, সেটা কিন্তু আমরা দেখেছি গত হিসেব অনুযায়ী $200 মিলিয়ন রয়েছে। বোঝা গেল? এটা আমি বলছি Q3 ফাইনাল 2026। Q4-এ যখন চলে আসছি আমরা, তখন কিন্তু দেখছি $4 মিলিয়ন, $94 মিলিয়ন কিন্তু এরা এই কিছুদিনের মধ্যে এরা জোগাড় করেছে। এটা একটা বিরাট ব্যাপার। মানে এই মুহূর্তে Q4 আমাদের FY26-এ টোটাল যে ভ্যালুয়েশন দেখাচ্ছে $208 মিলিয়ন পৌঁছে গেছে। বোঝা গেছে? আরেকটা কথা বলার রয়েছে, অন কোয়ার্টারের গ্রোথ কিন্তু 3% মতো দেখাচ্ছে। বোঝা গেছে? একদম ম্যানেজমেন্ট থেকে এই পয়েন্টগুলো সব বলেছে। Q1Q-তে 3% মানে গ্রোথ, বুঝতেই পারছো, কিচ্ছু গ্রোথ নেই, পুরো স্ট্যাগন্যান্ট। এটাই সবচেয়ে ভয় তৈরি করবে আমাদেরকে ভবিষ্যতে। অর্ডার রয়েছে, অর্ডার থাকলে কি, অর্ডার তো দিয়ে খালাস, কিন্তু অর্ডার দেওয়ার পরে এক্সিকিউশনটা তো আসল, এক্সিকিউশনের পর তো প্রফিটেবিলিটি, গ্রোথ লেভেল, সেগুলো কোথায় দেখাবে? এখানে কিছু দেখানোর জায়গা নেই। ফলে এগুলো তো ভয় তৈরি করবে আলটিমেটলি। এবং এআই যদি গ্রিপ ধরে নেয় এখানে, তাহলে একটার পর একটা কোম্পানিগুলো কিন্তু ছেড়ে চলে যাবে। আর ভর্তি বলতে কি, এইখানেই আমি তৈরি করব হতাশাজনক ঘটনাগুলো, মানে আমি একে বলি ফিয়ার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিয়ার, অর্থাৎ ভয় সিচুয়েশন তৈরি হচ্ছে এখানে। ফিয়ার হওয়ার পিছনে যে কারণগুলো আমি মনে করছি, প্রথম হচ্ছে সারা বিশ্বের যে আইটি সেক্টর, সেখানে যে খরচা সেটা কিন্তু ক্লায়েন্টগুলো কমাতে শুরু করেছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, শুধু ছোটো কোম্পানি না, বড় বড় কোম্পানি, এসএল টেকনোলজি, TCS, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, পারসিস্টেন্ট, এদেরকে বলছে কোফার্জ, এদেরকে ক্লায়েন্ট বলছে আমরা এত খরচ করব না, আমরা খরচ কমাবো। এবং দ্বিতীয়ত লোক কমাতে বাধ্য করছে, এবং লোক কমানো হচ্ছে মানেই আলটিমেটলি তাদের কিন্তু আবার মানে আলটিমেট প্রেশার তৈরি হচ্ছে প্রচুর লেভেলে। এই প্রেশারটা প্রফিটেবিলিটিতে গিয়ে টোটালি ডিস্ট্রয় করে দিচ্ছে। প্রফিটেবিলিটি আলটিমেটলি 3% গ্রোথ দেখাচ্ছে ঠিকই, এখানে আমি যেটা মনে করছি গ্রোথটা আরও কম, 1% 2% বেশি হওয়ার কথা না গ্রোথ, মানে এইখানে চলে যাচ্ছে এর ক্ষেত্রে। বোঝা গেছে? এটা একটা হতাশাজনক ঘটনা, একটা ফিয়ার তৈরি করছে, গ্লোবাল স্লো ডাউন হচ্ছে বলে। এবার আমি দ্বিতীয় ঘটনা বলবো, এআই থ্রেট। এআই থ্রেটকে নিয়ে বারংবার বলেছি, আবারও বলছি, এআই থ্রেটটা কিন্তু খুব মারাত্মক জায়গা তৈরি করছে আমাদেরকে, এবং যার ফলে এই সব কোম্পানিগুলোতে যেগুলোতে এই টাইপের কাজকর্মগুলো হয়, সেখানে কিন্তু এআই থ্রেটটা একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এবং এর জন্য এই সব কোম্পানিগুলোতে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। এআই থ্রেটের প্রথম ঘটনা, যেখানে রিপিটেটিভ জব হচ্ছে, যেরকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, এবং যেখানে আমি যেটা বলতে পারি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, এবং ফিনান্সিয়াল সার্ভিসেস, ফিনান্সিয়াল সব সার্ভিস নয়, কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস বলতে আমি যেটা বলতে চলেছি, লজিস্টিক্স রিলেটেড কাজকর্মগুলো, রিমাইন্ডার দেওয়া, লোন চেকিং, তারপরে লোন প্রসেসিংগুলো, ডিসবার্সমেন্ট হলো লোন, সেই ডিসবার্সমেন্ট হওয়ার পরে এটা যখন এনপিএ হবে, সেই এনপিএ হওয়ার আগে ডিফল্ট কোনটা রয়ে গেছে সেগুলোকে কিন্তু এরা ট্র্যাক করা, এবং সেই অনুযায়ী রিমাইন্ডার SMS পাঠানো, এবং চিঠি প্রসেস করা, সে লিগাল প্রসিডিওরসের মধ্যে এনগেজ করে দেওয়া, সবগুলো এআই করে দেবে। অ্যানথ্রপিকের নাম শুনেছো কি? অ্যানথ্রপিকে এআই চলে এসছে, লিগাল প্রসিডিওর সবও দেখছি। মানে যারা অ্যাডভোকেট রয়েছে, কয়েকজন অ্যাডভোকেট রয়েছেন বড় বড়, তারা যা নলেজ, তার থেকে বেশি নলেজ রয়ে গেছে এআইটার। এআই নিজে বলে দিচ্ছে আন্ডার সেকশন অমুক, আন্ডার সেকশন তমুক, এবং এই কেস নাম্বার এত, ডেটেড এত, রেফারেন্স এত, সমস্ত কিছু অনুযায়ী আমার যে ক্লায়েন্ট রয়েছে তার এই পয়েন্ট একদম সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছে। ফলে এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে এর একটা এআই থ্রেট মারাত্মক রয়েছে।
করেছে। তাহলে এইটা বোঝা গেল এই ব্যাপারে এআই থ্রেটের জায়গাগুলো এরা তৈরি করছে, যে কারণের জন্য কিন্তু ফিউচারে গিয়ে প্রবলেম দেখা দেবে। এবারে আসছে কি এই ইআরপি সলিউশনগুলো কিন্তু একটা ব্যাপার হচ্ছে, দুটো কাজ হয়। একটা হচ্ছে সিকিউর লেভেলে যে কাজকর্ম, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন মাইগ্রেশন, ওল্ড ডেটা টু নিউ ডেটা, এইসব জায়গায় কিন্তু হিউম্যান রিসোর্সের প্রয়োজন পড়ছে, খুব সিনসিয়ার লোকের দরকার। কিন্তু ইআরপি সলিউশনের মধ্যে একটা পার্ট রয়েছে যেখানে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বলা হয়, অর্থাৎ কিছু প্রোডাক্টকে অলরেডি রয়েছে সেগুলোকে সিনথেসাইজ করা, প্রসেসিং করা, সেইগুলো কাজগুলো এআই করে দিচ্ছে। সেই জন্য কিন্তু কোম্পানিটার ক্ষেত্রে এই সব ব্যাপার তৈরি হচ্ছে। বেশ, তার মানে আমরা বুঝতে পারছি কি এর মধ্যে কিছু নেই। তাহলে এখন আশা কিছু রয়েছে, কি আশাজনক কিছু দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস, আশাটা কিছু পাওয়া যাচ্ছে। আমি সেই আশাজনক ঘটনার দিকে এবার আমি আসবো। আশাজনক ঘটনা মানে কিন্তু 1 নাম্বার, বিড়লা সফট একটা কাজ করছে, সেটা হচ্ছে কি এরা নিজেরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের উপরে কিন্তু হিউজ লেভেলে মানে অ্যাগ্রেসিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, যেটা কিনা খুব ভালো কাজ হবে। সেকেন্ড ওয়ান, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং ওরাকেল, এদের তিনজনের সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট তৈরি করেছে, যাকে বলে পার্টনারশিপ এগ্রিমেন্ট। যখন বিড়লা সফট তৈরি করে ফেলেছে, এর একটা মিনিমাম একটা পজিটিভিটি আমি রয়েছে, এটা কথা নিয়ে বলছি এবারে। পার্টনারশিপ তৈরি করার অর্থ হচ্ছে কিছু সার্ভিসেস এরা দিয়ে যাচ্ছে অতীত থেকে বহু বছর ধরে, এইগুলো মানে পুরনো ক্লায়েন্ট বলা যেতে পারে, তাদের এই সার্ভিসগুলোকে এরা বেশি ভরসা করছে রাদার দ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই। সে কারণের জন্য এরা আপাতত একটা স্ট্রং পার্টনারশিপ রয়েছে এদের সঙ্গে। দ্বিতীয় ব্যাপার আমি বলবো, যেটা এদের ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে ঋণের পরিমাণ কোম্পানিটা কম রয়েছে, প্রফিটেবিলিটি গ্রোথ এখনও শেষ হয়ে যায়নি। এইগুলো কোম্পানির ক্ষেত্রে একটা কিন্তু পজিটিভ মুভমেন্ট বলে আমি মনে করে নিচ্ছি। তাহলে এইগুলো বোঝা গেল। তারপরে আশাজনক ঘটনাগুলো আমাদেরকে দেখাচ্ছে যে ওকে, এটা পজিটিভিটি রয়েছে। 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বললাম। আমি কি পয়েন্টগুলো বললাম বুঝতে পারা গেছে নিশ্চয়ই। আমরা প্রথম পয়েন্ট বলেছি এআই ক্লাউড কম্পিউটিংয়ে প্রচুর লেভেলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। সেকেন্ড ওয়ান হচ্ছে মাইক্রোসফট, AWS, ওরাকেল, এদের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছে। 3 নাম্বার হচ্ছে প্রফিটেবিলিটি, ডেপ্থ, এগুলো খুব সুন্দর জায়গায় রয়েছে। এইগুলো সবই কিন্তু একটা পজিটিভ, অল্প হলেও পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। কিন্তু নিরাশার যে ব্যাপারগুলো সেগুলো ভুললে কিন্তু চলবে না। ম্যানেজমেন্ট যাই বলুক না কেন, এই মুহূর্তে অর্ডার বুক বিরাট বড় রয়েছে সব বেশি, কিন্তু গ্রোথ গাইডেন্স বা প্রজেকশন যেটা বলে সেটা কিন্তু খুব আশার নেই। ম্যানেজমেন্ট স্পষ্টভাবে বলে দিচ্ছে খুব বেশি কিছু এক্সপেকটেশন করবেন না। তো আমি এই মুহূর্তে নো বাই সেল রেকমেন্ডেশন মনে করি কোম্পানিটা ভবিষ্যতে হয়তো ভালো করতে পারে, কিন্তু ভালো হলেও এটা এমন কিছু চমকদার দেবে না। আর যেখানে কোম্পানিটা 5 বছরে রিটার্নের পার্সেন্টেজ কিচ্ছু নেই, সেখানে কোম্পানি হয়তো 10-12% রিটার্ন দিতে পারে, মানে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারে, কিন্তু বিরাট কোনো চেঞ্জেস এক্সপেক্ট করবেন না।